আসসালামু আলাইকুম। আসলে আমি রাজনৈতিক কথা বলি না। আমি হিস্ট্রি, বিজনেস এবং ফিলোসফি নিয়ে কথা বলার চেষ্টা করি এবং এ নিয়ে কবিতা বা যে কোনো ছবি বা যে কোনো বিষয়ে আমি শেয়ার বা পোস্ট করে থাকি। আজকে আমি কথা বলবো তারেক রহমানের বাংলাদেশে আসা নিয়ে। আসলে তারেক রহমান বাংলাদেশে আসছে, এটা খুবই ভালো এবং উদ্দেশ্যপরিণতভাবে। তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসার পেছনে ভারতীয় চাপ এবং বাংলাদেশের জ্ঞানী গুণীদের সুপারিশেই তাকে ফিরিয়ে আনা হয়েছে। কারণ তিনি দীর্ঘদিন বছর যাবৎ নির্বাসিত অবস্থায় ছিল এবং তার মৃত্যু থেকে এড়ানোর জন্য তাকে বিভিন্ন ইস্তফায় বিভিন্ন ধরনের কাগজে সাইন করে তাকে নির্বাসিত হয়েছিল। কারণ সে বিগত সরকারের দায়িত্বে ছিল না, কিন্তু সরকার দলের একটা অংশ ছিল। আসলে তাকে আনার মূল উদ্দেশ্য হলো জামাতকে ঠেকানো। জামাত আসলে ধর্মান্ধ, মূর্খ, বেঈমান, রাজনৈতিক বেঈমান, ধর্মের বেঈমান। জামাতকে ঠেকানোর জন্য তারেক রহমানকে দেশে ফেরানো এটা একটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। তারেক রহমানকে সম্মানের সাথেই দেশে আনা হয়েছে, কিন্তু এতই সম্মান, এতই মর্যাদা দিয়ে তাকে আনা হয়েছে, কিন্তু তাকে দেখলাম যে কয়েকটা জায়গায় তাকে প্রথম দিনই অসম্মানিত করা হয়েছে। আপনারা দেখেছেন ভিডিওতে, যখন সে আসলে বিমান থেকে নেমে এক বাগানে পা থেকে জুতো মোজা খুলে সে মাটিতে পা দিয়েছিল এবং মাটি ধরছিল, তখন পিছন থেকে তার পাহারাদার বা রক্ষীরা কিছু লোক তার দৃষ্টি নেওয়ার জন্য ডাকাডাকি করছিল, তাকে ডিস্টার্ব করছিল, তাকে শান্তিতে দিচ্ছিল না। তারপরে ওইখান থেকে স্টেজে নিয়ে আসার জন্য যে ধরনের পুলিশ সামনে দাঁড়িয়ে থাকো, এত সময়, এত বিরক্ত, 3 ঘন্টা লাগিয়ে দিল স্টেজে নিয়ে আসা। তারপরে দেখলাম যে তার ভাষণ দেওয়ার শুরু করার সময় তাকে একটা বেইজ্জতি করা হয়েছিল। বলছিল যে এখনই ভাষণ দিবেন জননেতা তারেক রহমান। তারেক রহমান উঠে দাঁড়ালো, ডায়াসের কাছে আসলো, সাথে সাথে বলল যে তারেক রহমানের প্রত্যাবর্তন কমিটির সভাপতি অমুক। তখন সে গিয়ে আবার বসলো, আবার সেই কমিটির সভাপতি নাকি সে কথা বলা শুরু করলো। একটা খুব ছোট্ট সময়ে অন্যদিকে তাকালে এটা দেখা যায় না, তারপরেও একটা প্লট ঘটে গেল যে তাকে আবার বসে যেতে হলো। সবার চেয়ারে ফোম দেওয়া, কিন্তু সে একটা ফোম ছাড়া চেয়ারে বসলো। ভালো চেয়ার দিয়ে ওইটা চেঞ্জ করতে বললো, তারপরে নিয়ে আসলো একটা শুধু কাঠের চেয়ার। এভাবে তাকে অপদস্থ করা হয়েছে। এবং সবচেয়ে বড় অপদস্থ হইল এত প্রোটোকল, এত মানুষ দেওয়া। একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন করবে, এটাই মানুষের ভালো, মানুষের চাওয়া। কিন্তু এত প্রোটেকশন, এত বুলেট প্রুফ বাজ, হাজার হাজার জনতা, এগুলো দিয়ে আসলে ভয় দেখানো হয়, এগুলো দিয়ে প্রোটেকশন দেওয়া হয় না। বিদেশি বড় বড় প্রধানমন্ত্রী, বড় বড় রাষ্ট্রদূত আসছিল, তার জো বাইডেন আসছিল, তখনও এত কিছু দরকার হয়নি। কারণ রাষ্ট্র শক্ত রাখলেই, আইন কানুন শৃঙ্খলা সব কিছু অ্যালার্ট থাকলেই একটা মানুষ অবাধে চলাফেরা করতে পারে। কিন্তু তার পাশে হাজারো পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, নিজের বাহিনী, এগুলো রেখে তাকে ভয় দেখানো হয়েছে। আসলে সে কী অবদান রেখেছে বাংলাদেশের জন্য, এটা আপনারা সবাই জানেন। মানুষের জন্য কি করছে সেটাও আপনারা জানেন। এখন কি করবে সেটা আমরা দেখতে চাই ভালো কিছু করুক। সে বলছিল আই হ্যাভ এ প্ল্যান। দেখি কি প্ল্যান, আসলে প্ল্যান বলা উচিত। গত আওয়ামী সরকার, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয়, তারা আসলে প্রথমে আসার আগে বলছিল যে ডিজিটাল বাংলাদেশ করব, উন্নত বাংলাদেশ করব 45 সালের মধ্যে। এভাবে কিছুদিন চলার পরে 14 সালে তারা বললো ডিজিটাল বাংলাদেশ করব। 14 থেকে 18 সালে তারা এসে বললো যে আমরা এভাবে ধাপে ধাপে
তারা শেষ পর্যন্ত স্মার্ট বাংলাদেশ গড়ব এভাবে একটা কথা দিয়ে তারা ইশতেহার করছে এবং বিভিন্ন কাজও করছে। কিন্তু বিএনপির যে 31 দফা, এটা আসলে অনেক নেতারাও পড়ে না, অনেক নেতারাও বোঝে না, সাধারণ জনগণ তো জীবনে পড়েই নেই। আজ পর্যন্ত আমারও পড়ার মানে মন চায় নাই, অনেকবার পড়ার জন্য নিয়েছি, শুধু কোটেশনগুলো পড়লাম, ভেতরেরটা পড়িনি, কারণ কোটেশন পড়লে বোঝা যায় যে এর মধ্যে কী আছে। এগুলো আসলে জনগণ দেখতে পারে না, বুঝেও না। একটা কথা দিয়ে বুঝাতে হবে যে আমি এটা করতে চাই। মোট কথা হলো শান্তি। সে বলেছে সবাইকে নিয়ে, সকলকে নিয়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসব। এটা যদি সে পারে, অবশ্য তার চিন্তা ভালো, কথাও ভালো, কিন্তু তার পাশের মানুষগুলো ইরিটেটের, মানে তাদের পাশের মানুষগুলো দেখলাম ইরিটেশন হয়। যখন সে বলল সকলকে নিয়ে আমরা দেশ গড়ব, তখন দেখলাম যে আপনার পিছনের কয়েকজন স্থায়ী কমিটির সদস্য, তার মধ্যে আসছিল কী যেন নাম ভুলে যাই আমি আসলে, মানে কয়েকজন ছিল, তার পিছনে যে হিন্দু লোকটা ছিল কী যেন নাম, গৈরেশ্বর চন্দ্র। তারপরে দেখলাম যে একবারে মির্জা আব্বাস শক্ত হয়ে বসে আছে। আসলে কার মনের মধ্যে কি জানি না, ভেতরে তো দ্বন্দ্ব আছেই। আসলে অনেকেরই এটা করতে দিবে না, আসলে তাকে এমন প্রোটেকশনের মধ্যে রাখবে, তাকে শুধু দেখিয়ে রাজনীতি করবে সবাই, সকলে মিলে দেশ গড়বে। আর সকলে মিলে কি সম্ভব? সকলের চিন্তা কি সমান? দেশ গড়তে হলে একজন অভিভাবক লাগে এবং অনেক স্বেচ্ছাসেবক লাগে, বা অনেক সাহায্যকারী বা দেশপ্রেমিক বা অনেক বড় বড় নেতা দরকার হয়। তাকে এভাবে আটকিয়ে রেখে, খাঁচার মধ্যে রেখে, তার গলায় শিকল, পায়ে শিকল, চারদিকে বন্দুক রেখে তাকে দিয়ে কী কাজ করাবেন? তার তো বিশ্রামের প্রয়োজন, তার তো চিন্তার প্রয়োজন, তার তো নিজস্ব আচার বা নিজস্ব চিন্তা প্রয়োগের বিষয় দরকার হবে। সেটা কিভাবে কতদূর হবে জানি না, তবে একটাই জানি, জামাতকে ঠেকাতে হবে। তাকে দেখিয়ে হোক, তাকে ব্যবহার করে হোক, জামাতকে ঠেকানো এ দেশের জন্য সকলের দায়িত্ব। জামাত ঠেকানো সকলের দায়িত্ব। জামাত ইসলামের মুনাফিক, জামাত জ্ঞানী হতে পারে, বই পড়তে পারে, কিন্তু সেই বই আসলে কোনো বাস্তবে কাজে লাগে না। আপনারা জানেন জালালউদ্দিন রুমির বিশাল বইয়ের ভাণ্ডার ছিল, তার বইয়ের জন্য রাখার জন্য গাদার পিঠে চাবি নিত। আসলে বইয়ের শিক্ষা উপযুক্ত শিক্ষা না, উপযুক্ত শিক্ষা হলো একজন মানুষ, একজন গাইড বা একজন পথপ্রদর্শক। সেরকম একজন পথপ্রদর্শকের মাধ্যমেই একটা দেশ বা একটা পরিবার বা একটা প্রতিষ্ঠান চলে, সকলের কথাই চলে না। হ্যাঁ, বিএনপি দল আসলে সকলে মিলেমিশে করে, এই জন্যই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। একা তো আর কিছু সম্ভব না, সবাই মিলে কাজ করে। মূল কথা হলো যদি ভালো হয় তাহলে ভালো, আর দুর্নীতি হলে দুর্নীতি। আর বাংলাদেশ তো সবাই লোভী, আর বাংলাদেশ সবাই হলো, পরিস্থিতিটা এরকম, সবাই ক্ষমতা বা রাজনৈতিক পদ নেয় বড়লোক ধনী হওয়ার জন্য। আর হলো তারেক রহমানের আরও একটা দায়িত্ব আছে, সেটা হলো আপনারা যারা মানে শিল্প সংস্কৃতি টিকিয়ে রাখা, শিল্প সংস্কৃতি প্রেমী মানুষদেরকে ভালোবাসা এবং তাদেরকে আশ্বাস দেওয়া এবং তাদেরকে সাহস দেওয়া। এটা যদি সে করতে পারে তাহলে সে উন্নয়ন করবে এবং সে টিকতে পারবে। দেখা যাক কী হয়। গতকালকের বিব্রতকর পরিস্থিতি দেখে আমার মনে হয় তাকে ব্যবহার করা হবে, তাকে অপদস্থ করা হতে পারে, জানি না কি হবে। ধন্যবাদ সবাইকে। আমার কথায় মনে কিছু করবেন না, সত্যতা মিলিয়ে দেখবেন।